ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে 10 জনের নামের তালিকা দিল সার্চ কমিটি। নির্বাচনী অপরাধের বিচারিক ক্ষমতা সহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের। প্রধান উপদেষ্টা আইআরআই সদস্যদের বৈঠক। রিপাবলিকান দলের নেতাদের বাংলাদেশ সফরে আসার আহ্বান। জানালেন গুরুত্বপূর্ণ সংস্কারের পরই নির্বাচন। শেষ পর্যন্ত রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশ বাদ দিয়ে ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধন। দালিলিক প্রমাণ হিসেবে থাকছে অডিও ভিডিও তথ্য ব্যবহারের সুযোগ। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজের, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে। হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন সামরিক কর্মকর্তা সহ 22 জনের পাসপোর্ট বাতিল। রয়েছে গুম খুন সহ বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ। রায়েরবাজারে সিনেমা হলের ভেতর নকল বই ছাপানোর কারখানা। পুলিশের অভিযানে জব্দ কোটি টাকার বই, মুদ্রণ সরঞ্জাম। শুল্ক কমালেও নিয়ন্ত্রণে আসেনি বাজার। ক্রেতাদের মাঝে অস্বস্তি। বাজার ব্যবস্থায় সংস্কার আনার তাগিদ বিশ্লেষকদের। শুধুমাত্র আমদানি শুল্ক কমিয়ে দিলেই হবে না, আসলে এটা কোথায় যাচ্ছে সেটার জন্য এনবিআর এবং ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বাংলাদেশ ব্যাংক যারাই আছেন তাদেরকে এই জায়গাতে কাজ করতে হবে। চট্টগ্রাম কাস্টমসের সার্ভারে অবৈধ অনুপ্রবেশ। একাধিকবার সুরক্ষা স্তর ভেদ করেছে সাইবার অপরাধীরা। তদন্তে পৃথক 2 কমিটি গঠন, থানায় মামলা। এটা আসলে টেকনিক্যাল বিষয় টেকনিক্যাল কমিটির লোকজন সহ কাজ করছে। সো ওইটা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। বিশ্ব টেলিভিশন দিবস আজ। অর্ধশত টিভি চ্যানেলের দেশে কতটা জনপ্রিয় এই গণমাধ্যম? নানা সমস্যায় আসেনি শতভাগ আস্থা। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে 10 জনের নামের তালিকা জমা দিয়েছে এ সংক্রান্ত সার্চ কমিটি। এই তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার, সিইসি এবং 5 কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এর আগে সিইসি ও অন্যান্য কমিশনারদের নামের সুপারিশ চূড়ান্ত করে অনুসন্ধান কমিটি। এরপরই বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা জমা দেওয়া হয়। আইন অনুযায়ী কমিটি গঠনের পর নির্বাচন কমিশনে প্রতি পদের জন্য 2 জন প্রার্থীকে মনোনীত করে। 15 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম প্রস্তাব করার কথা রয়েছে। এর আগে নির্বাচনের সময় ইসি কর্মকর্তারা যেন বাধাপ্রাপ্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে নির্বাচন সংস্কার কমিশনের কাছে সুপারিশ করে ইসি। আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলেই পুরোপুরি হয় না। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন। আইন কানুন বিধিবিধানকে আরও শক্তিশালী করা দরকার, আরও কার্যকর করা দরকার। কমিশনের ক্ষমতা এবং কমিশনের কার্যকারিতা কিভাবে বাড়ানো যায় সেগুলোর ব্যাপারে তার পরামর্শ ছিল অভিজ্ঞতার আলোকে। কোনো সরকারের সাংবিধানিক অধিকার নেই সংবিধান সংশোধনের। এটি পারে একমাত্র পার্লামেন্ট, জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে সংবিধান প্রণয়নে জন অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। কোনো সরকারেরই কোনো অধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার। এটা একমাত্র পারে পার্লামেন্ট। আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট সংশোধন করবে। বা প্রক্রিয়া যেটি বলে দেয় যে পার্লামেন্টে আলোচনা হবে, দীর্ঘ আলোচনা হবে, তারা হয়তো বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে পাঠাবেন, তারা আগামীতে জনগণের কাছে নতুন করে আবার মতামত নেওয়ার জন্য রেফারেন্ডামের ব্যবস্থা করতে পারেন। যুক্তরাষ্ট্র রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা প্রত্যক্ষ করা উচিত, এই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
বুধবার আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের সিনিয়র কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান। রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত এই থিঙ্ক ট্যাঙ্ক বিশ্বব্যাপী গণতন্ত্র প্রচারে কাজ করে। আঞ্চলিক প্রধান স্টিভ সিমার দিচ্ছেন দলটির নেতৃত্ব। চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্র সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তারা। এ সময় ডক্টর ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করার পর নির্বাচন আয়োজন করবে। জানান, এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। নবগঠিত নির্বাচন কমিশন ভোটের ক্ষেত্র প্রস্তুত করবে। একই সাথে তিনি বলেন, বাংলাদেশ নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আইআরআই কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআই এর দেশীয় প্রধান জোশুয়া রোজেনব্লুম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে রাজনৈতিক দল নিষিদ্ধে সুপারিশের বিধান আপাতত বাদ দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে প্রচলিত আইনে সেই সুযোগ থাকছে, ব্রিফিংয়ে জানান তিনি। বলেন, বিশেষজ্ঞদের মতামত নিয়েই শেষমেশ এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান রাখা হয়েছে, আর অডিও ভিজুয়াল তথ্য দালিলিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে ট্রাইব্যুনালে। বৈঠকে বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20টি সংশোধনী নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত আইসিটি অধ্যাদেশে গুম, যৌনদাসী বানানো, জোরপূর্বক পতিতাবৃত্তি, গর্ভধারণ এবং বন্ধকরণকে অপরাধ হিসেবে বিবেচনায় প্রস্তাব রাখা হয়েছে। নির্দেশদাতা হিসেবে কমান্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতা বিচারের আওতায় আসবেন। অধ্যাদেশে বিদেশি আইনজ্ঞ নিয়োগ এবং পর্যবেক্ষক আনার সুযোগও থাকছে। জনমতের প্রতি, জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আর থাকলো না, সেটা না। মানে এই যুদ্ধাপরাধ বিচার আইনে থাকলো না, কিন্তু অন্যান্য প্রচলিত আইনে দেশে রয়েছে। বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত, জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারে। কেউ কাঁদলেন, কেউ ছিলেন নির্বিকার, কেউ বা নিয়তির ওপর সব ছেড়ে দিয়ে বসেছিলেন অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায়। গত হেমন্তেও যারা ছিলেন হাসিনা সরকারের মসনদের পাহারাদার, আজ সেই মামুন, জিয়া ও জসিম বিচারের কাঠগড়ায়। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যার অভিযোগ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক 8 সদস্যকে পাঠিয়েছেন কারাগারে। 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক আইজিপি মামুন, সাবেক এসপি জসিম, কাফি, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল সহ 8 জনকে পরোয়ানার প্রেক্ষিতে ট্রাইব্যুনালে তোলা হয়। প্রসিকিউশনের আবেদনে মানবতাবিরোধী মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। গুম, খুন, আয়নাঘর এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বিগত সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা সহ 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচণ্ড প্রভাবশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই ও র্যাবের কর্মকর্তাদের নাম রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর এই সিদ্ধান্তের কথা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যদিও এর আগেই বেশিরভাগ কর্মকর্তা বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন, রয়েছে সেই অভিযোগ। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিগত সরকারের গুম খুনের বিচারের উদ্যোগ নেয়। তাদের গঠন করা গুম খুন ইনকোয়ারি কমিশনের প্রাথমিক তদন্তে উঠে আসে সাবেক 22 জন সেনা কর্মকর্তার নাম।
যার মধ্যে তালিকার 1 নম্বরে রয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের নাম। তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে 5 ফেব্রুয়ারি 2009 থেকে 2011 সালের 22 জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তালিকায় আছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, মেজর সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, যারা বিভিন্ন সময়ে ডিজিএফআই ও এনএসআই এর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তালিকায় আরও রয়েছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ, সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন, কবির আহমেদ, শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান, সাবেক র্যাব কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, তুহিন মোহাম্মদ মাসুদ, মেহেদি হাসান, মেজর রাহাতুস সাত্তার, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এবং ইমরুল কায়েসের নাম। যদি যে থাকে আপনার যারা পেয়েছে তাদের সাথে কথা বলেন, আমি জানি না। আমরা এরকম কোন তালিকা করলেও সেটা তো বলবো না, তাই না? এটা একটা ইনভেস্টিগেশনের পার্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয়, উল্লেখ করা 9 জন আওয়ামী লীগ শাসন আমলের বিভিন্ন সময় ডিজিএফআই এর অভ্যন্তরে অবস্থিত বিশেষ যৌথ জিজ্ঞাসাবাদ সেল বা জেআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে দেশত্যাগ ঠেকাতে 24 ঘন্টার মধ্যে তাদের পাসপোর্ট বাতিলের জন্য 10 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল কমিশন। অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট বাতিল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল কমিশন 10 তারিখে চিঠিতে। কিন্তু সেই চিঠির প্রতিউত্তরে, অর্থাৎ সেই চিঠির প্রেক্ষিতে নির্দেশ পাসপোর্ট অধিদপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে 18 তারিখে। মাঝের এই 7 দিন অনেক রহস্যময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ভেতরে হয়তো অভিযুক্তদের অনেকেই গা ঢাকা দিয়েছেন অথবা বিমানবন্দর দিয়ে চলে গেছেন দেশের বাইরে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রায় 14 বছর পর আজ সেনাকুঞ্জে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল 3টা নাগাদ সেনাকুঞ্জের উদ্দেশ্যে গুলশানের বাসা থেকে বের হবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার। 2009 সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 26 নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। বিএনপি প্রধান সবশেষ 2010 সালে সেনাকুঞ্জে গেছেন। 2018 সালে কারাবন্দির পর বৃহস্পতিবারই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। সিনেমা হলের ভেতরে সিনেমাকে হার মানানোর দৃশ্য, চলছে কোটি কোটি টাকা মূল্যের নকল বই ছাপানোর কাজ। বাজারের মাঝখানে দীর্ঘদিন কিভাবে অবৈধ কারবার চলছে তা পুরোটাই রহস্য। পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যমানের বই, ছাপানোর সরঞ্জাম। আটক করা হয়েছে 5 জনকে, তবে মূল হোতা পলাতক। প্রকাশকদের দাবি, এমন কাণ্ডে বিপুল অঙ্কের মুনাফা বঞ্চিত হয়েছেন তারা। রায়বাজারের মুক্তি সিনেমা হলের প্রবেশ গেটেটি, অর্থাৎ একটি সিনেমা হল যেমন হয় রাতের বেলা ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকার গলি পেরিয়ে ভেতরে কি হচ্ছে বোঝার কোনো উপায় নেই। দর্শক, আপনাদের দেখাতে চাই এই সিনেমা হলের ভেতরে সিনেমা বন্ধ, অথচ হলটির ভিতরে কি ঘটে বা কি হচ্ছে সেটি আপনাদের দেখাতে চাই এখন। সিনেমা হল, হল ভর্তি দর্শকের পরিবর্তে সারি সারি বই, বই বানানোর কাগজ, ছাপানোর যন্ত্র। বইয়ের গুদাম নাকি ছাপাখানা, প্রথম দেখায় কোনো কিছুই স্পষ্ট মনে হবার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে জানা গেছে সিনেমা হলের ভেতরে অভিনব কায়দায় কঠোর গোপনীয়তায় এসব বই ছাপানো হয়, আর ছাপানো বই হলের পেছনের এই গেট দিয়ে রিক্সা করে পৌঁছে দেওয়া হয় নির্ধারিত গন্তব্যে। এই বিশাল অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা মানিক নামের এই ব্যক্তি। পুরো সিনেমা হলটি কয়েক বছর আগেই নিজেই কিনে নিয়েছেন বলে জানিয়েছেন প্রকাশকরা। তাদের দীর্ঘদিনের চেষ্টায় কৌশলে বুধবার রাতে এই কারখানার সন্ধান মেলে।
ওনার নাম হচ্ছে মানিক। ওনাকে বাংলাদেশের বইয়ের জগতে মোটামুটি সবাই চিনে এবং ওনার নামে 4 থেকে 5টা মামলাও আছে। এই এক মানিক বাংলাদেশের যত জনপ্রিয় বইগুলো আছে, যত ধরনের জনপ্রিয় বই আমরা মার্কেটে চেয়ে, হুমায়ুন আহমেদ থেকে শুরু করে এবং ম্যাথের বই, যত ধরনের বই আছে সে সব ধরনের বই কপি করে। 2018 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত আমি কমপক্ষে 4-5 কোটি টাকা বা 3-4 কোটি টাকা মিনিমাম হবে আমি ক্ষতির সম্মুখীন হয়েছি। যে বইগুলো আমরা ছাত্রছাত্রীদের জন্য আসলে বানাই, এইটার যে কপি তারা হুবহু করতেছে, এটাতে যে ভুল নাই, এটাতে মানে আমরা কিভাবে বলবো আসলে জাতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারখানায় বই ছাপানো থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত একটি চেইন তৈরি করেছেন অভিযুক্ত মানিক। কারখানার শ্রমিকরা জানান মানিককে খুব একটা দেখা যেত না কারখানায়, তবে তিনিই যে এসবের মালিক সেটি জানতেন কর্মচারীরা। 7-8 মাস ধরে এখানে আমরা কাজ করতাম, বানিয়ে লেবার আমি বইটা আগে দিতাম না। মানিক সাহেবের আমরা মনে করেন আয়তন পর আমরা মেহনত নিতাম, মনে করেন আমরা কাজ করি, সপ্তাহটা দিতে হয়। এখান থেকে আমি 1 প্যাকেট মাল নিয়ে নীল ওই কালসে ওই জননী যে হারে এই জননীতে আমি বুকিং দিতে নিলাম। তা নিচে নেওয়ার পরে হেরা এসে আমার সেখান থেকে মালটা ধরছে। এখন মাল কি মাল বানায় না বানায় এটা তো আমার দেখার ব্যাপার না, আর জানিও না। এখানে আরেকজন ম্যানেজার ছিল, তো আমি এখন ওই ওনার প্রতিদিন খরচ যেটা কারখানার ওই টাকাটা আমার থেকে দেয়, প্রতিদিন খরচটা আমি দিই। শুধু বিভিন্ন প্রকাশনী বা লেখকের বই নয়, এনসিটিভি বা সরকারি বইও ছাপানো হতো এই কারখানায়। পুলিশ জানায় প্রকাশকদের অভিযোগের ভিত্তিতে এই কারখানায় অভিযান চালানো হয়, জব্দ করা হয় কারখানায় পাওয়া সব বই ও ছাপানোর সরঞ্জাম। যে প্রকাশনী যে ভাইরা আছেন তারা বললেন যে তাদের বই সম্পূর্ণ নকল করা হয়েছে বা কপিরাইট করে তারা এখানে সাপ্লাই দিচ্ছে। তো তাদের আসলে আমি যেটা বুঝি যে কপিরাইট আইনে যেটা আছে সেটা হলো যে একজন প্রকাশকের বই আর একজন অনুমতি ব্যতীত সেটা নকল করা অপরাধ। তো সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। প্রকাশকদের অভিযোগ মানিকের সঙ্গে একটি বিশাল সিন্ডিকেট রয়েছে যারা এমন অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের আশ্রয় প্রশ্রয়দাতাদেরও শাস্তি দাবি করে প্রকাশকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আলু, পেঁয়াজ বা চাল স্বস্তির জায়গায় ফেরেনি কোনো পণ্যের মূল্য, বরং বাড়তির দিকে দাম। নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমিয়েছে সরকার, কিন্তু ডিম ছাড়া নেই ইতিবাচক প্রভাব। ফলে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি। অর্থ উপদেষ্টাও স্বীকার করেছেন শুল্ক কমিয়েও দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন বাজার ব্যবস্থায় সংস্কার আনতে হবে, সেক্ষেত্রে আমদানিকারকের সংখ্যা বৃদ্ধির বিকল্প নেই। বেড়েই চলেছে দামের উত্তাপ, ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্যে অস্বস্তিকর অবস্থা। বাজারেই শেষ হচ্ছে আয়ের বড় অংশ। বেশ কয়েকটি পণ্যে আমদানি শুল্ক কমিয়েছে সরকার। দামের লাগাম টেনে ধরতেই এই উদ্যোগ, কিন্তু কিছুতেই কমছে না দাম। 10,000 টাকা বেতন পাই, 12 ঘন্টা ডিউটি করে, থানারা 4 জন, মাসে আরো 4,000 টাকা দিন হইতে, আর ঘর ভাড়া না খাবো নাকি চুরি করবো। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পেঁয়াজ কেজিতে 5 থেকে 10 টাকা বেশি উঠানামা করে, 2 টাকা 5 টাকা সবসময়। আর আলুটা যে উৎসাহ নামে না, যেমন আলুটা 1 কেজিতে 5 টাকা বেশি। ক্রেতার নিত্য প্রয়োজনীয় পণ্য আলু হঠাৎ করে বেড়ে যায় দাম। এখনো খুচরা বাজারে আলুর কেজি 75 থেকে 80 টাকা, অথচ দাম কমাতে এই পণ্যে শুল্ক কমিয়েছে সরকার। পেঁয়াজের ক্ষেত্রেও একই অবস্থা। আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহার করা হলেও বাজারে তার প্রভাব নেই। খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজের কেজি এখনো 150 টাকা, আর আমদানি করা পেঁয়াজের কেজি 120। আমরা তো মনে করছিলাম যে যেমন পেঁয়াজের ডিউটি ছিল, ডিউটি উঠাইয়া দিল, যে মনে করলাম যে হয়তো 10 টাকা কমবে, কিন্তু দেখা গেছে পাশাপাশি ইন্ডিয়াতে ওর দামটা বাড়াই দিচ্ছে। ফরেন কান্ট্রি থেকে যদি মাল আনতে যাই আমরা, ওই কন্টেনারে মাল আসতে বহুত সময় লাগে, 20 দিন 22 দিন 25 দিন পর্যন্ত সময় লাগে। বাধ্য হয় কি ইন্ডিয়া নির্ভরশীল। ধৈর্য তেলে 3 দফায় আমদানি শুল্ক কমিয়েছে সরকার, তারপরও কমছে না দাম, বরং বাজারে সংকট তৈরি হয়েছে। বাড়ছে খোলা সয়াবিন তেলের দাম। চালের দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর, তারপরও দামে ফেরেনি স্বস্তি। শুল্ক আজকে কমালাম, মার্জিন আজকে কমালাম, এর থেকে ইন্ডিয়া থেকে কিনলে মিনিমাম 7 দিন গোলা লাগবে, 7 দিন সর্বনিম্ন। এটা 7 দিন 10 দিন পরে এফেক্টটা হয়। ডিম আমদানির ক্ষেত্রে 20% শুল্ক প্রত্যাহার করেছে সরকার। এরই মধ্যে 42টি প্রতিষ্ঠানকে প্রায় 19 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুধুমাত্র ডিমের ক্ষেত্রে শুল্ক ছাড়ের সুফল পাচ্ছে ভোক্তা। আগের জায়গায় নেমেছে দাম। শুধুমাত্র আমদানি শুল্ক কমিয়ে দিলেই হবে না, আসলে এটা কোথায় যাচ্ছে
সেটার জন্য এনবিআর এবং ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন, বাংলাদেশ ব্যাংক যারাই আছেন তাদেরকে এই জায়গাতে কাজ করতে হবে। অনেক আমদানিকারক কিন্তু গা টাকা দিয়ে আসেন, অনেকে তাদের ব্যবসা বাণিজ্য স্টপ করে দিয়ে আসেন। তো এই জায়গাতে বিকল্প আমদানিকারক তৈরি করা এবং এলসি খুলতে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেই ব্যবস্থাটি করা দরকার। বড় ধরনের শুল্ক ছাড় দেওয়ার পরও দাম না কমার কারণ খতিয়ে দেখছে বাণিজ্য মন্ত্রণালয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সুরক্ষিত সার্ভারে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় চট্টগ্রাম কাস্টমস হাউসে ছড়িয়েছে চাঞ্চল্য। সাইবার অপরাধী চক্র কিভাবে একাধিক সুরক্ষা স্তর ভেদ করলো, কেন বারবার দু একজন কর্মকর্তার পাসওয়ার্ড ব্যবহার হচ্ছে, এ নিয়ে দানা বেঁধেছে সন্দেহের। ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে এনবিআর ও কাস্টমস, মামলাও হয়েছে থানায়। গত 20 মে রাত 11:30টায় কাস্টমসের এসআই কোডা সার্ভারে ঢুকে ভুয়া ঘোষণায় হামকোর আমদানি করা কোটি টাকার সিগারেট চালানের শুল্কায়ন সম্পন্ন করে সাইবার অপরাধী চক্র। তারা ব্যবহার করে চট্টগ্রাম কাস্টমস হাউজের উপকমিশনার মোহাম্মদ জাকারিয়ার আইডি ও পাসওয়ার্ড। তার দাবি তিনি তখন চিকিৎসার জন্য ভারতে ছিলেন, কিন্তু তার মোবাইলে যাওয়া ওটিপি ছাড়া এবং দুটি সুরক্ষা স্তর ভেদ করে চক্রটি কিভাবে সার্ভারে ঢুকলো তা নিয়েই প্রশ্ন উঠছে। আগেও এই কর্মকর্তার পাসওয়ার্ড ব্যবহার করে অনেকবার এমন ঘটনা ঘটায় সন্দেহ দানা বাঁধে আরও। আইপি বাইন্ড থাকা অবস্থায় তো অন্য ইয়ে দিয়ে ঢুকতে পারার কথা না, অন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করে, যেটা দেখা গেছে যে অন্য আইপি অ্যাড্রেস ব্যবহার করে ঢুকছে, সেটা তো স্বাভাবিকভাবে ঢুকতে পারার কথা না। এর আগেও আমাদের একজন এডিসি স্যার আইডি পাসওয়ার্ড এভাবে ইয়ে হয়েছে, আরো অনেক অফিসারও রয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ফাঁস হওয়ার পর চালানটির খালাস আটকে দেয় কর্তৃপক্ষ। কর্মকর্তাদের কেউ জড়িত কিনা তা তদন্তে কাস্টমস এবং এনবিআর আলাদা দুটি কমিটি গঠন করে। আমরা এখনো আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এটা আসলে টেকনিক্যাল বিষয় টেকনিক্যাল কমিটির লোকজন সহ কাজ করছে। সো ওইটা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে বলা যাচ্ছে না এটা কিভাবে হচ্ছে। চালানটির আমদানিকারক হিসেবে ব্যাটারি উৎপাদক প্রতিষ্ঠান হামকো এবং সিএনএফ এজেন্ট হিসেবে হাফিজ ট্রেডিং এর নাম থাকলেও সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন তারা। যখন আপনার এটা আমার সাবমিট করে তখন আমার কাছে কোনো ওটিপি আসে নাই, আমি জানতামও না, কারণ আমাদের আইডি পাসওয়ার্ড হ্যাক করলো, যাই কিছু হইলো আমার কাছে ওটিপি আসার কথা, আমার কাছে ওটিপি আসে নাই। যদি শিপিং আমাকে না জানাই আমি জানতামই না। অথরিটি করতে জড়িত থাকতে পারে, কারণ এটা তো আর বাইরে করার সুযোগ নাই ওটিপির বিষয়টা। সার্ভারে অনুপ্রবেশকারী হিসেবে নড়াইলের শেখ সেজানকে শনাক্ত করার পর বন্দর থানায় 8 জনের বিরুদ্ধে মামলা করে কাস্টমস। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। বিভিন্ন তথ্যপত্রের বিশ্লেষণের মাধ্যমে বেশ কয়েকজন অভিযুক্তের নাম পেয়েছি। এখন পর্যন্ত আমরা মামলা সাপেক্ষে প্রকাশ করছি না। তো আমরা আশা করি এরকম আরও অভিযুক্ত বা অপরাধী পেলে ওগুলো আমরা এদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। হ্যাকিংয়ের নামে এভাবে পণ্য চালান ছাড় করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধী চক্র। নেপথ্যে কাস্টমসের অসাধু কর্মকর্তারা জড়িত বলে সন্দেহ সংশ্লিষ্টদের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জমিজমা দখলে যেন নেশা ছিল দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের। গড়েছেন বাগান, পর্যটন কেন্দ্র সহ নানা স্থাপনা। প্রতিবাদ জানালেই দেখানো হতো ভয়ভীতি। ভুক্তভোগীর তালিকায় রয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীও। বন বিভাগের জায়গা দখলের অভিযোগে মামলাও হয়েছে তার বিরুদ্ধে। নবাবগঞ্জের কুস্তহ ইউনিয়নে পর্যটন কেন্দ্র স্বপ্নপুরী। রয়েছে বিভিন্ন রাইডস, কৃত্রিম লেক, চিড়িয়াখানা সহ বিনোদনের নানা মাধ্যম। প্রতিদিনই বিভিন্ন স্থানের পর্যটকরা আসেন স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীর মালিক দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক ও তার চাচা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দেলার হোসেন। প্রায় 100 একর জমিতে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্রটি। এর মধ্যে অনেক জায়গায় দখলের অভিযোগ চাচা ভাতিজার বিরুদ্ধে। ভুক্তভোগীর তালিকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। ঘরটা আছে ওখান থেকে পূর্ব দিকে এইসব আমাদের জমি তো আমার বাবাও বেশি নেই, আমার দাদাও বেশি নেই। ওইভাবে এই জমিগুলো দখল করে আছে। ওখানে সকলের একটাই চাওয়া, সেটা হলো যে দেলার পরিবারের ওপর তদন্ত কার্যকর হোক। স্বপ্নপুরীর ভেতরে ছিল বন বিভাগের প্রায় 38 একর জমির শালবাগান। প্রভাব খাটিয়ে বনের জায়গা দখল এবং সব গাছ কেটে নেওয়ার অভিযোগ শিবলি সাদিক ও দেলোয়ারের বিরুদ্ধে। মামলাও করেছে বন বিভাগ। কি পরিমাণ জবরদখল আছে তালিকা আছে, আমরা তালিকা পাঠাই।
কিন্তু উচ্ছেদ তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা এখানে চাকরি করতেছি, জনবল কম। একই ইউনিয়নে 6 একর জমিতে আম বাগান। শিবলি সাদিক এই বাগান করেছেন। এলাকার 2 কৃষকের 3 ফসলি এসব জমি জোর করে দখলের অভিযোগ তার বিরুদ্ধে। এমপি হওয়ার পরে আমাদেরকে একদিন হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে যে ওই জমিগুলো আপনারা কতদিন থেকে খান, জমি আপনারা এখন ছাড়িয়ে দাও, আর যদি ছাড়ি না দেন তাহলে এখানে যত প্রকারের মার্ডার হচ্ছে মার্ডারের মামলায় ঢুকিয়ে দেবো। বলা চলে এরা এক ধরনের ভূমিদস্যু। আমরা এদের কাছ থেকে কোথাও গেলে সঠিক বিচার পাই না। এগুলাতে ভুট্টা চাষ হয়েছে, গম চাষ হয়েছে, আবার মাসকালাই চাষ হয়েছে। 31 একরের মরলাই বিল। আগে ইজারা নিয়ে জীবিকা চালাতেন 3 শতাধিক জেলে পরিবার। এখন শিবলি সাদিকের দখলে বলে অভিযোগ মৎস্যজীবীদের। প্রতিবাদ করায় মামলা নির্যাতনের শিকার অনেকে। আমরা কাগজ করতে যাই সরকারি অফিসে, ওরা বলে কি উপর থেকে নিষেধ আছে। কোথায় থেকে যে নিষেধ আছে সেই উপরটাও বলে না। শিবলি সাদিক মাছ চাষ করে দীর্ঘদিন 15-16 বছর থেকে। এলাকার লোক কোনো প্রকার মাছ মারতে দেয়নি। 20 একরের নিচে সেগুলো আমাদের উপজেলা ভূমি অফিস থেকে কার্যক্রম গ্রহণ করা হবে বা ব্যবস্থাপনা করা হবে, ইজারা কার্যক্রম। আর যেগুলো যে দাগটার 20 একরের ঊর্ধ্বে আছে সেটা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এটা ব্যবস্থাপনা করা হবে। টানা 3 বারের আওয়ামী লীগের সংসদ সদস্য শিবলি সাদিক। সরকার পতনের পর থেকেই আত্মগোপনে তিনি। দখল অনিয়মের বিষয়টি উড়িয়ে ভাতিজার পক্ষেই সাফাই গাইলেন দেলোয়ার হোসেন। অনুমতি সাপেক্ষে যদি না হতো তাহলে তো যখন আমি প্রাচীর দিলাম তখন তারা বাধা দিত, তখন তারা কেস করতো, তাহলে ওটা আমি মেনে নিতাম। নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর 6 আসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য 29তম জলবায়ু সম্মেলনে এখনও কোনো অর্থায়ন না মিললেও আশা ছাড়েনি বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শেষ পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুদান ভিত্তিক অর্থায়ন এবং প্রশমন খাতের তহবিলে স্বল্প সুদে ঋণের প্রস্তাব দিয়েছেন রিজওয়ানা হাসান। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। অভিযোজন, প্রশমন এবং ক্ষতিপূরণ তহবিলের জন্য 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজনীয়তার কথা সংবাদ সম্মেলনে জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আন্তর্জাতিক সম্প্রদায়কে মানসম্পন্ন জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং প্রশমন খাতের তহবিলে স্বল্প সুদে ঋণের প্রস্তাব দিয়েছেন বলেও জানান উপদেষ্টা। If trust in the multinational process is to be upheld, the Baku COP must succeed with a just and balanced outcome, particularly by delivering a concrete and rightful decision on NCQG. জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্সের মাধ্যমে এর সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। জানান, সম্মেলন থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধি হিসেবে এখনও অর্থায়ন নিশ্চিতের আশা ছাড়েনি বাংলাদেশ। If climate crisis happens the way it's being predicted, it's not only the most vulnerable countries that will be impacted, other countries will also be impacted. We can't forget what has just happened in Spain. Not as effective as we would like it to be, but we have to keep our confidence in it and we have to engage. নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল বা এনসিকিউজি এর আওতায় সরকারি অর্থায়নকে প্রাধান্য দেওয়া উচিত বলেও জানান পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা। বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে রাখতে বর্তমান পরিকল্পনাগুলো সহায়ক নয়। এছাড়া উন্নত দেশগুলো তাদের ক্ষতিপূরণের প্রতিশ্রুতি এখন পর্যন্ত রাখেনি। জলবায়ু সম্মেলনের শেষ দিকে এসেও অর্থায়ন নিয়ে দেখা যায়নি কোনো ধরনের ইতিবাচক বার্তা। ফলে নানা ধরনের সংকট চললেও বাংলাদেশ এখনো আশা ছাড়েনি অর্থায়নের। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। বিএনপির 2 নেতার ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রংপুর। এতে গণ অভ্যুত্থানের হামলা মামলার আসামি নিয়ে কথাবার্তা বলেছেন 2 জন। মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাবলার দাবি, মামলা নিয়ে বাণিজ্য করছেন মামুনুর রশিদ মামুন। তবে তা অস্বীকার করে 29 নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদকের দাবি, ফাঁসানো হচ্ছে তাকে। গেল 19 জুলাই রংপুরের ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন মহানগর বিএনপি নেতা মামুনুর রশিদ।
এই ঘটনায় ১৩ নভেম্বর ১৮১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা করেন তিনি। আসামিদের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মী সহ রয়েছেন এক সাংবাদিকও। এরপরই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তাতে মামুনুরের সাথে দেখা যায় মহানগর বিএনপির সদস্য কাউসার জামান বাবলাকে। আসামিদের বিষয়ে কথা বলতে শোনা যায় দুজনকে। যেহেতু তুমি বাদী, এই ভিডিও ঘিরে তৈরি হয়েছে ধূম্রজাল। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে বাবলা দাবি করেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু মামুনকে দিয়ে মামলা বাণিজ্য করছেন, ফাঁসাচ্ছেন নিরীহদের। ভাবমূর্তি নষ্ট কে করতেছে? আমি তো করতেছি না, আমি সত্য ঘটনার প্রতিবাদ করছি, সেটাই হচ্ছে আমার অপরাধ। নীলফামারীর লোক এই মামুন মাহিগঞ্জে বাসা 29 নম্বরে, তাকে দিয়ে কিভাবে মামলা করে? নীলফামারীর লোককে মামুন চিনে, প্রেস কনফারেন্স তাই বলছে, তার যে ভিডিও লিখে যে আমিন ইসলাম 25 জনের নাম, সেখানে করা হইলো 161 জনের নাম। একই দিন পাল্টা সংবাদ সম্মেলন করেন মামুনুরও। তার দাবি পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়েছেন বাবলা, চেষ্টা করছেন দল ও তার সুনাম নষ্টের। কাউসার জামান বাবলা যেটি করেছে সেটি আমার বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা দীর্ঘ 17 বছর থেকে যে রাজপথে আন্দোলন করে আসতেছি, উনি নিমিষেই তা ধূলিসাৎ করে দিয়েছে। উনি আমাকে দিয়ে একটা গেম খেলতে চেয়েছিল। এদিকে সংবাদ সম্মেলন করে মামলা বাণিজ্যে জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন শামু। তিনিও বাবলার ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। আওয়ামী লীগের লোককে শেল্টার দেওয়ার জন্য বিএনপির নামধারী নেতা কাউসার জামান বাবলা কেন চেষ্টা করতেছে? আমার নিজের এক আত্মীয়ের নামে মামলা হয়েছে 10টা, আমি তো একটা লোককেও বলি নাই। যদিও পুলিশ বলছে তদন্ত করেই প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। মানতে হবে প্রধান শিক্ষকের সব নির্দেশ, চোখ বুজে সহ্য করতে হবে অনিয়ম, দুর্নীতি, নতুবা অধীনস্থ শিক্ষকদের পড়তে হয় নানা জটিলতায়। দিনের পর দিন এমন অনিয়ম চলছে বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযোগ, কলকাঠি নাড়ছেন স্কুলের সাবেক সভাপতি। তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, তবে অগ্রগতি নিয়েও রয়েছে ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ। বিদ্যালয়ের শিক্ষক আর ম্যানেজিং কমিটির প্রভাব বিস্তারের দ্বন্দ্বে জেরবার বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। দ্বন্দ্বের শুরু কোচিং বাণিজ্যের টাকা ভাগবাটোয়ারা নিয়ে। শিক্ষক মাইদুল ইসলামের দাবি, কোচিং থেকে আয়ের 50% চেয়েছিলেন প্রধান শিক্ষক ফখরুজ্জামান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফয়সাল। ভাগ দিতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত করা হয় তাকে। আদালতে মামলা করলে তার বিরুদ্ধে দেয়া হয় যৌন হয়রানির মামলা। মিথ্যা অভিযোগে এনে যে আমার সাথে যে অনৈতিক কাজ করা হয়েছে, এটার বিরুদ্ধে আমি আদালতে মামলা করি। বিজ্ঞ আদালত এটা পর্যালোচনা করে আমার মামলা গ্রহণ করে, মামলা অলরেডি চলমান। হেডমাস্টার, আমার বিশ্বাস, সে এই সেকান্দার আলীকে ভাড়া করে তার মাধ্যমে সে মামলা করাইছে। গত 9 মের ঘটনা উল্লেখ করে ধর্ষণ চেষ্টার মামলাটি দায়ের করেন স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী নানা সিকান্দার আলী। অথচ ওই দিন বিদ্যালয়ে উপস্থিতিই ছিল না ওই ছাত্রী। সাক্ষীরাও বলছেন ঘটনা জানা নেই তাদের। এটা আমাকে কিভাবে সাক্ষী করছে তারা, সেটা আমি জানি না, অবগত না। আমি মামলা যেদিন হয়েছে তার পরের 2 দিন পরে আমি শুনছি। শোনার পর আমি জিজ্ঞেস করছি, আমি সাথে সাথে বাদীকে ফোন করছি, আপনি আমাকে যে এটা মামলার সাক্ষী করলেন কি কারণে, আমি এটা কি জানি। এ বিষয়ে জানতে বাদীকে টেলিফোন করলে উত্তেজিত হয়ে পড়েন তিনি। এই দুর্ঘটনাটা ঘটতে 5 মাস আগে, এই সময় আপনারা কি করতেন? মামলা 5 মাস আগে আমি করি নাই, এখন আমি করছি, দরকার আর 2 বছর পর করবো, তাহলে কি হয়েছে? করা যাবে না মামলা? অভিযোগ আছে প্রধান শিক্ষকের এক নিকট আত্মীয় সাবেক সরকারের আমলা ছিলেন। সেই প্রভাবে দুর্নীতির রাজত্ব কায়েম করেন তিনি। তার অপকর্মের প্রতিবাদ করায় নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক। আমি জেলা প্রশাসক বরাবর আবেদন করি শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষকের অর্থ দুর্নীতির বিষয়ে। তদন্ত কমিটি ঠিকই করেন জেলা প্রশাসক। সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। হুমকি দিচ্ছে প্রমাণ কি? সে তো কোনো প্রমাণ বা কোনো যুক্তি দিতে পারে নাই। এখন মুখে মুখে যদি আমি বলি যে আমাকে অমুক স্যার হুমকি দেয়, অমুকটি লোক আমাকে হুমকি দিচ্ছে এলাকার, সেটা প্রমাণ লাগবে না? তাহলে আমি কি করলাম প্রভাব খাটে? আমি সেটা এখনো বুঝিনি। এটা মানুষ মানে মুখরোচক কথা বলে, এটা বোঝার দরকার। সব বিষয়টাকে দেখে না আর কি নিখুঁতভাবে।
এক শিক্ষকের অভিযোগের পর অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। তদন্তের অগ্রগতি জানতে কমিটির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ৮টায় সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়। একই সাথে বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে ৩ বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। এরপরই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূস। সকাল 8:15 নাগাদ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে বিউগলে করুণ সুর বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বর জুড়ে। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। এ সময় শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এর আগে সেনানিবাসে পৌঁছালে ৩ বাহিনীর প্রধান ড মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান। বিশ্ব টেলিভিশন দিবস আজ। বিটিভির মাধ্যমে টেলিভিশন চালু হওয়া এই ছোট্ট দেশে সরকারি বেসরকারি মিলিয়ে এখন প্রায় 1/2 চ্যানেল। সংবাদ ও বিনোদনের জন্য টেলিভিশন এখনো সবথেকে জনপ্রিয় মাধ্যম। কিন্তু প্রশ্ন হলো, গণমাধ্যম হিসেবে টেলিভিশন মানুষের কতটা আপন হতে পেরেছে? বিশ্লেষকরা বলছেন, নানা সমস্যার কারণে মানুষের শতভাগ আস্থায় আসা যায়নি এখনো। তবে সুযোগ এসেছে এখন সব সংস্কার করে গণমানুষের মাধ্যম হবার। মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 1926 সালের 21 নভেম্বর টেলিভিশন উদ্ভাবন করেন জন লোগি বেয়ার্ড। কালের পরিক্রমায় 1964 সালে বাংলাদেশ টেলিভিশন যাত্রা শুরু করে সাদা কালো সম্প্রচার দিয়ে। 1980 সাল থেকে শুরু হয় রঙিন সম্প্রচার। বর্তমানে সরকারি টেলিভিশন চ্যানেল 3টি আর 50টির মতো বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদন পেয়েছে। সম্প্রচারে আছে 35টি। কিন্তু অনেক কিছু থেকেও যেন কিছুই নেই। টেলিভিশন মিডিয়ায় সংবাদ পরিবেশন ও বিনোদনের দুটি জগৎ থাকলেও তা নিয়ে আছে মিশ্র অভিজ্ঞতা। কোনোভাবেই যেন মন কাটতে পারছে না দর্শকের। বিটিভি পরে যখন নতুন করে প্রাইভেট টিভি চ্যানেল শুরু হলো, শুরুর দিকে কিন্তু একটা দারুণ প্রত্যাশা মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়েছিল। তারপরে কিন্তু ধাক্কা খেয়েছে। বিশেষ রাজনৈতিক দল যারা করতে পারবে তারাই হয়তো একটা লাইসেন্স নিয়ে রাখলো, তারপরে নেওয়ার পরে তারা আবার একটা মালিক খুঁজতো। এই সরকার যিনি লাইসেন্সটা পেলেন এবং মালিক, এই তাদের একটা ট্রাইপার্টাইট রিলেশনশিপ তৈরি হয়, ত্রিপক্ষীয় সম্পর্ক তৈরি হয়, এবং এর মধ্য দিয়ে স্বাধীন সাংবাদিকতা করা সম্ভব না। সমস্ত মিডিয়াকে সবার আগে মনে রাখতে হয়েছে যে ফ্যাসিবাদী রেজিমকে হ্যাপি করতে হবে, তারপরে অন্য আলাপ, এমনকি নিজের মুনাফার আলাপটাও পরে। নিজের যদি অস্তিত্বটা রাখতে হয়, লাইসেন্সটা রাখতে হয়, তাহলে সবার আগে আমাকে ওই দিকগুলো দেখতে হবে, যেটা টেলিভিশনের সাথে মিডিয়ার সঙ্গে হয়তো যায়ই না, এটা তার কনসার্ন হওয়ার কথাই না। গণমাধ্যম নিয়ে বহুদিন শিক্ষকতা করা এই দুই অধ্যাপকের মতে এখন সময় এসেছে সংস্কারের। ঘুরে দাঁড়াতে হবে টেলিভিশন শিল্পকে। টেলিভিশনের যে অভ্যন্তরীণ কাঠামো, সেটা নিয়ে ভাবতে হবে। আমাদের অভ্যন্তরীণ কাঠামোর গণতন্ত্রায়নের দরকার আছে। টেলিভিশন মানে, সংবাদপত্র মানে তো শুধু মালিক না, টেলিভিশন এবং সংবাদপত্র মানে তার সাংবাদিকেরা। টেলিভিশনের যে মালিক, তাদের একটা বড় কিন্তু সংস্কার করার মানসিকতা থাকতে হবে যে সামনের টিভিতে যদি আমি না পারি, আমাকে কিন্তু ধসে পড়তে হবে। আসলে সাংবাদিকতাও সরকারের সমস্ত ভুল ত্রুটি তুলে ধরবে এবং তুলে ধরে সে যেন নিরাপদে বাসায় ফিরতে পারে, এই ব্যবস্থাও কিন্তু সরকারকে করতে হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। একটা সময় সাংবাদিকতা পড়ার পাশাপাশি টেলিভিশন মিডিয়া পড়ানো হতো বিশ্ববিদ্যালয়ে। এখন টেলিভিশন ও ফিল্ম মিডিয়া নামের নতুন বিভাগ হয়েছে বেশ কয়েকটি ক্যাম্পাসে। এতে করে দক্ষ মানুষদের কর্মসংস্থান ধরে রাখতে টিভি প্রতিষ্ঠানগুলোকে আরও পেশাদার হবার পরামর্শ বিশ্লেষকদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গাজায় চলছেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। নির্মম আগ্রাসনে প্রাণ গেল আরও শতাধিক ফিলিস্তিনির।
বেইত লাহিয়া ও গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় 2 দফা তাণ্ডবে মৃত্যু হয়েছে কমপক্ষে 88 জনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। জরুরি বিভাগের কর্মী বা স্বেচ্ছাসেবীদের উদ্ধার তৎপরতায় বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। কামাল আদওয়ান হাসপাতাল ঘিরেও চলছে তুমুল হামলা। ভেতরে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম নিয়ে কেউ যেতে চাইলেও গুলি করছে নেতানিয়াহু বাহিনী। নুসাইরাত শরণার্থী শিবিরে চালানো হামলায় 6 জনের প্রাণ গেছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে 44,000 মানুষের। আড়াই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার কাছে 1 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি ভূমি হারিয়েছে ইউক্রেন। মার্কিন গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় মিত্রদের বিশাল সামরিক সহায়তার পরও 2023 সালের তুলনায় এবছর ইউক্রেনের প্রায় 6 গুণ বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো। বিপরীতে রুশ ভূখণ্ডের 1000 বর্গ কিলোমিটার এলাকা দখলে নেয় কিয়েভ, যার বেশিরভাগই পুনরুদ্ধার করেছে পুতিন বাহিনী। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভ রাশিয়া ইউক্রেন রণক্ষেত্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে প্রায় 3 বছর ধরে চলমান এই সংঘাতের শেষ হবে এমন প্রত্যাশা অনেকের। কিন্তু ট্রাম্পের অভিষেকের আগে নতুন করে চলছে উত্তেজনার পারদ। আগুনে যেন আরও ঘি ঢালতে চাইছে বিদায়ী বাইডেন প্রশাসন। মেয়াদ শেষ হওয়ার 2 মাস আগে ইউক্রেনকে রুশ ভূখণ্ডে দূরপাল্লার মিসাইল ATACMS ব্যবহারের অনুমতি দিয়েছে তারা। সরবরাহ করবে বিতর্কিত অ্যান্টি পার্সোনেল ল্যান্ডমাইনও। অবশ্য যুদ্ধের শুরু থেকেই পশ্চিমাদের ব্যাপক সহায়তার পরও মস্কোর বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি কিয়েভ। এরই মধ্যে রাশিয়ার কাছে 1,10,649 বর্গ কিলোমিটার এলাকা হারাতে হয়েছে ইউক্রেনকে। রণক্ষেত্রের তথ্য সংগ্রহকারী সংস্থা ISW এর তথ্য মতে গেল বছরের তুলনায় চলতি বছর ইউক্রেনের প্রায় 6 গুণ বেশি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রেকর্ড অনুযায়ী 2023 সালে ইউক্রেনের কেবল 465 বর্গ কিলোমিটার এলাকার দখল নিতে পেরেছিল মস্কো। চলতি বছর এ পর্যন্ত যা দাঁড়িয়েছে 2700 বর্গ কিলোমিটারে। রুশ বাহিনী সবচেয়ে দ্রুত অগ্রসর হচ্ছে পূর্বাঞ্চলীয় ফ্রন্টে। 1 সেপ্টেম্বর থেকে 3 নভেম্বরের মধ্যে ওই ফ্রন্টের প্রায় 1000 বর্গ কিলোমিটার জায়গা দখলে নিয়েছে পুতিনের সেনারা। বিপরীতে রাশিয়ার একমাত্র কুরস্ক অঞ্চলে কিছুটা এগোতে সক্ষম হয়েছিল ইউক্রেন। দখলে নিয়েছিল 1171 বর্গ কিলোমিটার এলাকা। তবে গেল 1 মাসেই দখলকৃত এসব এলাকার অর্ধেকের বেশি পুনরুদ্ধার করেছে রাশিয়া। অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে 50,000-এর বেশি দক্ষ সেনা। তীব্র প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে জেলেনস্কি বাহিনী। কুরস্কে ইউক্রেনের পিছু হটাকে কৌশলগত বিপর্যয় বলছেন অনেক বিশ্লেষক। কেউ কেউ মনে করেন রাশিয়া ইচ্ছে করেই অঞ্চলটিতে শত্রুপক্ষের সেনাদের এগোনোর সুযোগ দিয়েছিল। উদ্দেশ্য ছিল নিজ দেশের ফ্রন্টলাইন থেকে ইউক্রেনের মনোযোগ সরানো। আর এই কৌশলে সাফল্য পেয়েছে মস্কো। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। প্রায় 2 মাস বিরতির পর আজ আবারও মাঠে নামবেন সাকিব আল হাসান। আবুধাবি T10 লিগের উদ্বোধনী দিনে মাঠে নামবে তার দল বাংলা টাইগার্স। রাত 8:45 স্যাম্প আর্মির বিপক্ষে লড়বে তারা। গেল সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সবশেষ দেখা গেছে সাকিব আল হাসানকে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।